নমস্কার, আমি সঞ্জয় কর্মকার। সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এখন আজকের প্রতিবেদনে কিছু রাজনৈতিক টুকরো খবর নিয়ে পর্যালোচনা করব। এটাই আজকের এখনকার প্রতিবেদন। প্রথমেই বলে রাখি যে আজকে 21শে মে ফলতায় পুনর্নির্বাচন চলছে নির্বাচন কমিশনের নির্দেশে। সেখানে ইতিমধ্যেই 60%-রও বেশি ভোট পড়ে গেছে। গণতন্ত্রের যে উৎসব সেটা সেখানে দেখা যাচ্ছে। একেবারে উৎসবের মেজাজে মানুষ ভোট দিচ্ছে। কোনো ভয় নেই, কোনো সন্ত্রাস নেই, কোনো মারপিট নেই, এখনো পর্যন্ত কোনো লাশ পড়েনি। এই ভোট আনন্দের ভোট, এই ভোট মানুষের খুশির ভোট। মানুষ হাসি মুখ নিয়ে বাড়ি থেকে বেরোচ্ছেন এবং খুশি মনে ভোট দিয়ে আবার খুশি মনেই বাড়িতে ফিরে যাচ্ছেন। তারই মধ্যে বিভিন্ন সংবাদের চ্যানেলের সাংবাদিককে মানুষ তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন, তাদের মনের কথা ব্যক্ত করছেন, তাদের দুঃখের কথা বলছেন। তারা কেউ বলছেন 15 বছর ভোট দিতে পারেননি, কেউ বলছেন যে 10 বছর ভোট দিতে পারেননি, কেউ বা আবার বলছে 5 বছর ধরে ভোট দিতে পারেনি। মানুষ তার দুঃখের কথা জানাচ্ছেন। নির্বাচনে অংশগ্রহণ করাটা মানুষের অধিকার। তার যদি নির্বাচন তালিকায় নাম থাকে, নির্বাচন তালিকায় নাম থাকা সত্ত্বেও কেউ যদি ভোট না দিতে পারে তার দুঃখ হওয়া, কষ্ট হওয়া স্বাভাবিক। মানুষ সেই কথাই ব্যক্ত করছে যে আগে মানুষ ভোট দিতে পারত না, আজকের দিনে তারা খুশি হয়ে ভোট দিচ্ছে। এটাই তো গণতন্ত্রের উৎসব, এটাই তো গণতন্ত্র। মানুষ যেখানে হাসি মুখে ভোট দিতে যায় আবার হাসি মুখে ভোট দিয়ে বাড়ি ফেরে, সেটাই চলছে ফলতায়। যদিও তারই মধ্যে ফলতার যে তৃণমূল প্রার্থী, সেখানকার বেতাজ বাদশাহ জাহাঙ্গীর খান, তিনি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন। প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেও তার মনোনয়ন প্রত্যাহার হয়নি। তার কারণ সে তারিখ পেরিয়ে গেছে। যথারীতি নির্বাচনের অংশীদার হিসেবে, প্রতিদ্বন্দ্বী হিসেবে তিনি থাকবেন। ইভিএম বক্সে তার নাম থাকবে। ফলাফল কি হবে সেটা 24 তারিখ জানা যাবে। খুব সম্ভবত জাহাঙ্গীর খানের জামানত জব্দ হতে চলেছে বা জব্দ হতে পারে, কিন্তু তার জামানত জব্দ হবে কি হবে না সেটা সময় বলবে, 24 তারিখ বলবে। কিন্তু এটুকু বলা যায় যে তিনি অবশ্যই জব্দ হয়ে গেছেন। আর জব্দ হয়ে গেছেন বলেই আজকে নির্বাচনের দিনে তার টিকিটই পর্যন্ত দেখা যাচ্ছে না। তিনি কোথায় লুকিয়ে রয়েছেন সেটাও জানা যাচ্ছে না। সাংবাদিকরা তার বাড়িতে গিয়ে তাকে ডাকাডাকি করছে, তা সত্ত্বেও তার বাড়ি থেকে কোনো লোক বেরিয়ে এসে কোনো কিছু বলছেন না। এর থেকেই বোঝা যাচ্ছে যে জাহাঙ্গীর খান বেজায় জব্দ হয়েছেন। আর হবে নাই বা কেন? তার যে বস তিনিও তো আর আসছেন না, তার যে নেত্রী তিনিও প্রচারে আসেননি। ফলে তিনি বুঝতে পেরেছেন যে তৃণমূল দল তাকে গাছে তুলে দিয়ে মই কেড়ে নিয়েছে। তিনি এখন মগডাল থেকে ঝাঁপ দিয়ে পড়ে তিনি পালিয়ে গেছেন। যাই হোক, এটা গেল ফলতার নির্বাচন প্রসঙ্গে কিছু কথা। এই প্রসঙ্গে আরও একটি কথা বলবো, সেটা হচ্ছে যে নির্বাচনে জয় পরাজয় থাকেই, জয় পরাজয় হয়। অধীর চৌধুরী আগে জিতেছেন, তিনি বিরোধী নেতাও হয়েছেন কেন্দ্রের, এবারে হেরে গেছেন, কিন্তু তাকে দেখে কেউ চোর চোর বলছে না। বিমান বসু দীর্ঘদিনের প্রাজ্ঞ এবং বর্ষিয়ান রাজনীতিক। তিনি 34 বছরের বাম শাসনের জামানায় ক্ষমতার অধিকারী ছিলেন, কিন্তু তিনিও আসছেন যাচ্ছেন, তাকে কেউ চোর চোর বলছে না। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী
তাকে কেউ চোর চোর বলছে না। রেজিনগরের বিধায়ক হুমায়ুন কবির, তাকে কেউ চোর চোর বলছে না। চোর চোর বলছে কেবল তৃণমূলের নেতাদের, তৃণমূলের নেতৃবৃন্দকে, এমনকি শীর্ষ নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকেও চোর চোর বলে মানুষ বিদ্রূপ করছে, বিক্ষোভ দেখাচ্ছে এবং ধ্বনি দিচ্ছে। এটা সত্যি একটা মানে একটা বিশেষ পরিলক্ষিত করার মতন ঘটনা বলে আমার মনে হয়, যে একটা রাজনৈতিক দল ক্ষমতা থেকে তারা চলে গেছে বা ক্ষমতাচ্যুত হয়ে গেছে, কিন্তু তাদের প্রতি মানুষের এক ভয়ঙ্কর ক্ষোভ, ভয়ঙ্কর বিদ্বেষ, মানুষ তাদের নেতাদের দেখলেই চূড়ান্ত বিষোদ্গার করছে। এটা মানুষের মন থেকেই তারা করছে, সেটা সবাই মিলেই করছে, এবং সেটা যে কোনো রাজনৈতিক দলের কর্মীবৃন্দ করছে তাও নয়, সাধারণ মানুষই করছে। এই প্রসঙ্গেই এটা বলা যায় যে একটি সংবাদ মাধ্যমে, সংবাদ চ্যানেলে একটা বিতর্ক সভায় অংশগ্রহণ করতে বিজেপির নবনির্বাচিত বিধায়ক রিতেশ তিওয়ারি এসেছিলেন। তিনি বলছিলেন সেখানে বিতর্ক সভায় তৃণমূল সমর্থিত অংশগ্রহণকারীকে বা তৃণমূলের কোনো নেতাকে উদ্দেশ্য করে, যে আমরা যত না বেশি জিতেছি আপনারা তার চেয়ে বেশি হেরেছেন। রিতেশ তিওয়ারি আবার বলল, আমরা যত না বেশি জিতেছি আপনারা তার চেয়ে বেশি হেরেছেন। কথাটা খুব সত্য, কথাটা খুব প্রাসঙ্গিক, কথাটা ভাববার মতো বিষয়, যে বিজেপি যত না বেশি জিতেছে তৃণমূল তত বেশি, তার চেয়ে বেশি হেরেছে। অর্থাৎ প্রতিষ্ঠান বিরোধী মনোভাব ছিল একেবারে ভয়ঙ্করভাবে। মানুষ যেন তৃণমূলকে একেবারে উপড়ে ফেলার জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিল। সেই কারণেই তৃণমূলের এই ভরাডুবি, ভয়ঙ্কর ভরাডুবি, যার জন্য কালকে আন্দোলনে ৮০ জন বিধায়কের মধ্যে মাত্র ৩০ জন বিধায়ক এসে গান্ধী মূর্তির পাদদেশে বসে আন্দোলন করেছে বা স্লোগান শাউটিং করেছে, আর ৫০ জন বিধায়ক অনুপস্থিত ছিলেন, যাদের দেখা পাওয়া যায়নি। এর থেকেই বোঝা যায় যে তৃণমূলের অন্দরেও এ নিয়ে একটা যথেষ্ট ক্ষোভ, বিক্ষোভ আছে উচ্চতর নেতৃত্বের বিরুদ্ধে। এছাড়া আরেকটি প্রসঙ্গের অবতারণা করব। সোশ্যাল মিডিয়া অর্থাৎ সমাজ মাধ্যমে বিজেপির রাজশ্রী লাহিড়ীর একটা সাক্ষাৎকার দেখছিলাম। সেই সাক্ষাৎকারে যে সাংবাদিক তার সাক্ষাৎকার নিচ্ছিলেন, তিনি যখন প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথা অর্থাৎ মমতা ব্যানার্জির কথা উল্লেখ করলেন, তিনি বললেন, দয়া করে ওনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলবেন না। সাংবাদিক বলল, তাহলে কি বলবো? বলে, বহিষ্কৃত মুখ্যমন্ত্রী বলবেন। আমি কথাটা শুনে চমকে গেলাম। তিনি অবশ্য তার ব্যাখ্যা দিলেন, বললেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী তাদেরই বলা হয় যারা পদত্যাগ করেন, কিন্তু উনি তো পদত্যাগ করেননি। ওনার বিধানসভা রাজ্যপাল RN রবি তার ক্ষমতা প্রয়োগ করে ভেঙে দিয়েছেন। ফলে বিধানসভা যেখানে ভেঙেই দেওয়া হয়েছে রাজ্যপাল দ্বারা কর্তৃক, সেখানে মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী হন না, তিনি বহিষ্কৃত মুখ্যমন্ত্রী বলেই বিবেচিত হন। রাজশ্রী লাহিড়ীর এই কথাটা আমার কাছে একটা নতুন কথা বা নতুন আঙ্গিকের ধারণা সৃষ্টি করল। কথাটার মধ্যে অবশ্য যুক্তি আছে এবং প্রাসঙ্গিকতা আছে এবং আইনি যৌক্তিকতাও আছে, যে তিনি প্রাক্তন নয়, তিনি বহিষ্কৃত মুখ্যমন্ত্রী। যাই হোক, তাকে যেভাবেই বলা হোক না কেন, তিনি বর্তমান বিধানসভার সদস্যও নন, মুখ্যমন্ত্রী তো দূরের কথা, তিনি MLA হিসেবেও নির্বাচিত হননি। তিনি ভবানীপুরে পূর্বতন সরকারের আমলে বিরোধী দলনেতার কাছে তিনি 15,114 ভোটে হেরে গেছেন। অর্থাৎ তিনি মুখ্যমন্ত্রী তো দূরের কথা, তিনি এখন বিধায়িকাও পর্যন্ত নন, তিনি একজন সাধারণ মানুষ বা সাধারণ রাজনৈতিক নেত্রী বা তৃণমূলের কর্ত্রী। এইটাই বলার বিষয়, যে এই যে মানুষের মধ্যে যে বিভিন্ন বিষয়ে
বিভিন্নভাবে পর্যালোচনা চলছে, সেটাই শুনছি, দেখছি এবং আমার আলোচনাতে তা আনছি এবং ব্যক্ত করছি। এভাবেই চলুক পর্যালোচনা। 24 তারিখে ফল জানা যাবে, তার ফল 24 তারিখে প্রকাশিত হবে। তবে আমার ধারণা বিজেপি অনেক অনেক ভোটে জিতবে এবং বিজেপির 207 থেকে 208 হবে। এটা শুধু সময়ের অপেক্ষা। যাই হোক, আমরা অনেক কিছুর জন্যই অপেক্ষায় থাকব। এখনকার প্রতিবেদন এই পর্যন্তই। পরবর্তী সময় আবার পরবর্তী প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব। নমস্কার।